আমি পরিষ্কার বলছি, এখানে বৃহত্তর কিছু প্রকাশিত হয়ে যাওয়ার ভয় সিএম পাচ্ছিল, যেটা আইন কিন্তু স্পষ্টত বলে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাংঘাতিক ধারায় মামলা করা যেতে পারে। সাংঘাতিক ধারা। মুখ্যমন্ত্রী এই যে দিলাম ক্লাবকে, কত দিলাম 1,10,000, যেন নিজের পৈতৃক সম্পত্তি দিচ্ছে, মুখে বাজে কথা আসে। কালকে কি হবে জানি না, কারণ এটা তো ঠিক ইডি সিবিআই হঠাৎ জেগে ওঠে, হঠাৎ ঘুমিয়ে পড়ে, শীত ঘুমে চলে যায়। এই খেলা রায়দান আটকে আছে, আজ না হোক কাল রায়দানটা হবে। আমি বলছি খড়কুটোর মতো সরকার উড়ে যাবে, যদিও এ রাজ্যের ক্ষমতা থাকার সরকারের অধিকারই নেই। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, এরিয়ারটা ভয়ানকভাবে হ্যাম্পার হবে। আমি পরিষ্কার আপনাকে বলছি, এরা ক্যাডারদের চাকরি, সিএম যাবে আসবে, তার দায়বদ্ধতার জায়গাটা নেই প্রায়। কিন্তু এই আমলাগুলো কিন্তু অনেক দিন থাকবে, রিটায়ার হবে, তাদের কাগজপত্র এমন জায়গায় না চলে যায়। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, দিল্লির আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং ম্যারাথন তল্লাশি চলছে। এবং সিএমও পৌঁছে গেছেন। আমি কথাটা শেষ করলাম। প্রথম কথা, আজকে ভারতবর্ষের সংবিধানের কালো দিবস। ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার পরে, অর্থাৎ স্বাধীনতার পরে, কোনো রাজ্যের কেন্দ্রের কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী তো নয়ই, কেউই এইভাবে কোনো একটি স্বাধীন সংস্থা, প্রাইভেট সংস্থা, ভোট কৌশলী সংস্থা আইপ্যাক যার নাম, সেই সংস্থায় ইডিপিএলএম এর অ্যাক্টে পুরনো একটি মামলা 27/11/2020 অনুপ মাঝি এবং তার দলবলের যে কয়লা কেলেঙ্কারি, এই কয়লা কেলেঙ্কারির ডুভিয়ার ট্রানজাকশন, বেআইনি লেনদেন, সেই লেনদেনের সূত্র ধরে, যেটাকে খুব সুন্দর আইনের ভাষায় বলে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ডস, ওই সূত্র ধরে এখানে এসেছিলেন তারা। এই আইপ্যাকের বর্তমান কর্ণধার, তার সংস্থা নাকি অনুপ মাঝির 10,000 কোটি টাকা, 10 crores, এই টাকার একটা বড় অংশ তার কাছেও মানি লন্ডারিং হয়েছে, মানি সাইফোনিং হয়েছে। এবং মানি সাইফোনিং, এই যে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল, যেই কয়লার ইয়েতে মাঝে মধ্যেই অভিষেককে, তৃণমূলের সেকেন্ড কমান্ডকে ডাকা হয়, ঠিক একই প্রসিডিওর। এবার প্রশ্নটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে দ্বিতীয়বার নজির তৈরি করলেন, প্রথমবার নজির তৈরি করেছিলেন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে আসার সময় সারদা কেলেঙ্কারিতে, সিবিআই, তিনি সদল বলে গিয়ে ধর্নায় বসলেন। পৃথিবীর সবচেয়ে নজিরবিহীন ঘটনা ছিল যে একজন আমলা, তার ক্যাবিনেট, তার সরকারের আমলা হতে পারে, কিন্তু আইন যদি আইন মাফিক চলে, একটা মুখ্যমন্ত্রী সংবিধানটাকে হাতে নিয়ে শপথ নেন। মুখ্যমন্ত্রী সংবিধান হাতে নিয়ে শপথ নেন, শুধু নয়, 164 ক্লজের ক্লজ স্পষ্ট গভর্নরের হাত থেকে যখন তিনি শপথ বাক্য পাঠ করেন, তখন তিনি পরিষ্কার শপথ নেন যে ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি তার, অর্থাৎ ক্যাবিনেটের কোনো মিনিস্টার, ইনক্লুডিং তার বিধায়ক, ইনক্লুডিং রাজ্যের কোনো অথরিটি যদি কোনো বেআইনি কিছু করে, তার কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়, সংবিধান তাকে সাংঘাতিক পদমর্যাদা দিয়েছে। সংবিধান অনুযায়ী একটা গভর্নর সিএম কে যখন শপথ নেওয়ান, 164 ধারাতে তিনি সক্রিয় শাসক হয়ে যান। সক্রিয় শাসক ইন দ্য মিন, তিনি হচ্ছে অরিজিনাল রিয়াল এক্সিকিউটিভ অথরিটি। তিনি রাজ্যের গভর্নমেন্টের হেড, তিনি পার্টি তাকে জিতিয়েছে, কোন একটা পার্টি তাকে জিতিয়েছে, পার্টিতে সবাই ভোট দেয় না। রামশ্যাম যদুমধুর মধ্যে কেউ
বেশিরভাগটা যাকে ভোট দেয় তারা গভর্নমেন্ট তৈরি করে, সংসদীয় গণতন্ত্রের নিয়ম। কিন্তু যারা ভোট দেয় না, পার্টি ফর পার্টস, কিছু লোকের, যারা গভর্নমেন্ট তৈরি হয়ে গেলে, যারা ভোট দেয়নি গভর্নমেন্ট ফর অল, সবার গভর্নমেন্ট তিনি, সিএম প্রত্যেকের, যে ভোট দেয় যে দেয় না। তাহলে সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী আজকে সংবিধানের পদমর্যাদা, সংবিধানের স্যানিটি, সংবিধানের মোরালিটি, সংবিধানের অথরিটি সবকিছুকে জলাঞ্জলি দিয়ে তিনি কনস্টিটিউশনকে সরাসরি অ্যাটাক করে, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনকে হত্যা করে তিনি আজকে একটি বেসরকারি সংস্থা, যেই সংস্থার সাথে তার দলের ভোটে জেতার হারার বিভিন্ন ধরনের কলা কৌশলের চুক্তিবদ্ধ, সেটা তার দলের বিষয়, গভর্নমেন্টের বিষয় নয়। সিএম আজকে সরকারি প্রতিনিধি হিসাবে গিয়েছেন, যেতে পারেন না তিনি। তার যদি মনে হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই কাজটা নিতান্তই এটা একটা অভিসন্ধি নিয়ে করছে, তার দলকে, তার সরকারকে অপদস্থ করতে চাইছে ভোটের আগে, তাহলে তিনি আইনের দ্বারস্থ হতে পারতেন, প্রথম। দ্বিতীয়, মাথায় রাখুন, এই যে মানি লন্ডারিং কেস, সিপিআই ইডির, এটা দেখুন কাগজটা, মানি লন্ডারিং অ্যাক্টে স্পষ্ট বলা আছে যে মানি লন্ডারিং যদি কোনোভাবে হয়, অর্থাৎ বেআইনি টাকা ট্রানজাকশন, ধরুন আমার উপরেই ইডির সন্দেহ হলো আমি বেআইনি টাকা লেনদেন করি, রুফিয়া ট্রানজাকশন করি, তাহলে তারা আসবে, তারা এসে তারা তদন্ত করবে প্লেসমেন্ট অফ দ্য মানি, টাকাটা কোথায় গেছে। আমার কাছে আসছে, ধরো কয়লা কেলেঙ্কারি টাকা আমি পেয়েছি, ধরো, তারপরে লেয়ারিং অফ দ্য মানি, লেয়ারিং মানি কোথায় আছে, এবং ইন্টিগ্রেশন অফ দ্য মানি আমি কোথায় ব্যবহার করেছি, সবগুলো তদন্ত করতে ওরা আমার বাড়িতে আসবে। এক্ষেত্রে কারো পারমিশনের প্রশ্ন ওঠে। দ্বিতীয়, যদি আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে, পিএলএম অ্যাক্ট অনুযায়ী স্পষ্ট লেখা আছে আইনে, আমার প্রমাণ করতে হবে আমি ভুল বেআইনি টাকা লেনদেন করিনি। এটা চুরি, জোচ্চুরি, রাহাজানি, ডাকাতি এই ধরনের মামলা নয়। পিএলএম অ্যাক্টে মানি টেইলটা, মানির ল্যাসটা খুঁজতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগটা মিথ্যে, ফার্স্ট। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের একটা অর্ডার বলি, সুপ্রিম কোর্টের স্পষ্ট একটা ভার্ডিক্ট আছে যে ফেডারাল স্ট্রাকচারে পিএলএম অ্যাক্টের দায়বদ্ধতা কারো স্তরে বাধা পায় না, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, পারেন না, উনি পারেন না, সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টকে আপনি মানেন না, রাজ্য সরকার মানে না। দ্বিতীয়, যদি কেউ বাধা দেয়, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেয়, যেটা সিএম করেছেন, ইডি যা বললেন, ইডি তার অভিযোগ প্রেস লিস্টটা দেখুন, সিএম এবং তার কিছু কর্তব্যরত পুলিশ গিয়ে নাকি ছিনিয়ে নিয়েছে ফাইল সবকিছু। এবার প্রশ্ন হচ্ছে, সেখানে লেখা আছে আইপিসি 353, যেটা বিএনএসএ 132 এই মুহূর্তে, তাছাড়া 332 যেটা বিএনএসএ এখন 224, বা 333 যেটা বিএনএসএ 121, এই ধারাগুলো স্পষ্ট লেখা আছে, সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের যদি বাধা দেয় তাহলে এটা কগনিজেবল নন বেলেবল অফেন্স, তাহলে সিএম এর বিরুদ্ধে এই মামলাগুলো করা যায়। আমরা এ রাজ্যে দেখেছি একটার পর একটা কেন্দ্রীয় আধিকারিকদের উপর হামলা হয়েছে। এই ইডির উপরে হামলা, শাহজাহানকে ধরতে গিয়ে মনে আছে আপনার, ইডি আধিকারিকদের উপরে হামলা, শুধু হামলা হয়নি, ইডি আধিকারিকরা হামলার শিকার হলেন তৃণমূলের শাহজাহান বাহিনীর হাতে, তারপরে পুলিশ গিয়ে উল্টো 147, 148, 307, খুনের চেষ্টা 326, ইউপি অ্যাক্ট 392, ডাকাতির এইসব ধারা দিলেন। এনআইএ মার খেলো, সিবিআই মার খেলো, রাজীব কুমারকে ধরতে এসে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে গিয়েছিল রাজ্য পুলিশ, মনে আছে তো। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যেটা বলছেন, তার দলের স্ট্র্যাটেজি অমিত শাহ নিতে এসছে। আমার প্রশ্নটা হচ্ছে, অমিত শাহ আর ইডি দুটো এক নয়। ভারত সরকারের অথরিটি ইডি ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ভারতবর্ষের, এবং পৃথিবীরও একটা স্থান আছে তার ইডির। সে যখন এসেছে, তার সাথে সহযোগিতা না করে আপনি কি প্রমাণ করলেন যে আপনার এমন কিছু কাগজ, এমনকি এই কয়লা কেলেঙ্কারি, চাকরি চুরির থেকে শুরু করে একাধিক দুর্নীতির হয়তো এমন কিছু ফাইল ওখানে লুকোনো ছিল, যেটা দেখে সিএম ঘাবড়ে গেছেন, সর্বনাশ, এটা তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা সব বেরিয়ে যাবে। দ্বিতীয়,
আমাদের স্পষ্ট মনে আছে রাজীব কুমারকে যখন সিবিআই তল্লাশি করতে এসেছিল তার বাড়িতে, কি জন্য? সারদার ফাইল লোপাটের অভিযোগ নিয়ে, মনে আছে আপনাদের? তখন কিন্তু মুখ্যমন্ত্রী সার সপরিষদ তার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। এটা পারে না। এইটা মুখ্যমন্ত্রী আজকে একটা এমন প্রেসিডেন্ট বা নজির তৈরি করলেন, যেই নজির আগামীতে মুখ্যমন্ত্রী থাকবে না, তার তৃণমূল দলটা থাকবে না, ইতিহাস চর্চা করবে এবং বাঙালি তার জন্য লজ্জায় মুখ ঢাকবে। বাঙালির পলিটিক্যাল ক্যারেক্টারটাকে তিনি কলুষিত করলেন, ভুলুণ্ঠিত করলেন। আজকে আমি আপনাকে এটা বলে রাখলাম, এই জায়গায় গিয়ে আজকে তিনি তার সাঙ্গপাঙ্গ, তার পুলিশ যে কায়দায়, আমি দেখছিলাম সমস্ত ফাইল ছিনিয়ে নিচ্ছেন, 3.5 ঘন্টা নাকি বিয়েতে অফিসে ছিলেন আইপ্যাকের। এটা কি পারেন? এটা কেউ পারে না। সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া নেক্কারজনক, সংবিধানকে সরাসরি আক্রমণ, ঘৃণ কাজ, পানিশেবল অফেন্স, নন বেলেবল পানিশেবল অফেন্স। তাহলে তো তিনি সরাসরি তদন্তের কাজে বাধা দিলেন, তাহলে ওনার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে? ডেফিনেটলি। আইন কিন্তু স্পষ্টত বলে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাংঘাতিক ধারায় মামলা করা যেতে পারে। সাংঘাতিক ধারায় মামলা করা যেতে পারে। আমি বিএনএস এর একগুলো পড়ে পড়ে শোনালাম আপনাকে। আমি ইতিমধ্যে শুনলাম ইডির বিরুদ্ধে মামলা হয়েছে, হয়তো ইডির বিরুদ্ধে এবারও ধর্ষণ থেকে শুরু করে শ্লীলতাহানির থেকে শুরু করে ডাকাতি সব মামলা হবে। আমি তারপরেও বলছি, আজকে যে কায়দায় একটা উদাহরণ সেট করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা ভারতবর্ষের নজিরবিহীন। একটা নজির আজ অব্দি নেই। লালু প্রসাদ সিএম থাকাকালীন অ্যারেস্ট হয়েছিল। এ রাজ্যের একজন দুধে আমলা তাকে অ্যারেস্ট করেছিলেন, উপেন বিশ্বাস। আমরা শুনিনি কোনোদিন উপেন বিশ্বাস বা তাদের আধিকারিকদের উপরে লালু প্রসাদ বা তার দল বা বিহারের পুলিশ অফিসাররা হামলা করেছে, বাধা দিয়েছে, এফআইআর করেছে। এটা কি কি চলছে আমি জানি না। কি উন্মাদের পাল্লায় বাংলার মানুষ পড়েছে আমরা জানি না। এটা শেষ কোথায় তাও জানি না। এই যে মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ আইপ্যাক তল্লাশিতে বাধা সৃষ্টি করলো, তার ফলে ইডি হাইকোর্টে গেল, তো এরপরে কি একটা সঠিক ফলাফল আমরা আশা করতে পারি? না, সেইটা আমি আপনাকে হলপ করে বলতে পারবো না। কারণ এ রাজ্যে বহু মামলা এমন হয়েছে, ইডি সিবিআই আপাতত অ্যারেস্ট করেছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আমরা আজও দেখতে পাইনি। সেটা পরের প্রশ্নটা হচ্ছে আজকের যে একটা সিএম করলেন, কালকে কি হবে জানি না। কারণ এটা তো ঠিক, ইডি সিবিআই হঠাৎ জেগে ওঠে, হঠাৎ ঘুমিয়ে পড়ে, শীত ঘুমে চলে যায়। এই খেলা আপাতত বাংলার মানুষ বুঝে গেছে। এটা একটা এনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন বিটুইন এ রাজ্যের প্রধান বিরোধী দল এবং এই রাজ্যের ক্ষমতাসীন দল। এদের মধ্যে একটা সুন্দর যে বোঝাপড়ার খেলা আছে সেটা বুঝি আমরা। তাই ইডি সিবিআই হঠাৎ অ্যাক্টিভ হয়। সায়নী ঘোষকে কালকেই অ্যারেস্ট করবে পঞ্চায়েত ভোটের আগে। আজও সায়নী ঘোষের বিরুদ্ধে কোনো কিছু হলো না। 13 বার মলয় ঘটক আইনমন্ত্রীকে ইডি সমন দিল, উনি গেলেনই না। ইডি সিবিআই কি অ্যারেস্ট করেছে? তাকে করেনি। ফলে এই যে আপনার একটার পর একটা ঘটনা, সে থেকে আমি অন্তত এইটুকু বলতে পারি আপনাকে যে এর শেষ কোথায় আমরা জানি না, কিন্তু এই যে শুরুটা তিনি করলেন সিএম দ্বিতীয়বার, আজকে সংবিধানকে সরাসরি তিনি উল্লঙ্ঘন করলেন। ক্ষমতার ক্ষমতাসীন হয়ে অন্ধ হয়ে গিয়ে তিনি সংবিধান, দীর্ঘদিনের তিনি ক্যাবিনেট মিনিস্টার, আপনি বলতেই পারেন আইন জানে না, দীর্ঘদিনের ক্যাবিনেট মিনিস্টার, ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র পলিটিশিয়ানদের মধ্যে একজন এবং অবশ্যই সফল পলিটিশিয়ান। তিনি জানেন না? তিনি জানেন না ইডি আইনটা, পিএলএম একটা কি জানেন না? তিনি বাধা দিতে পারেন এই যে বিএনএস এর ধারাগুলো, তিনি জানেন না। ফলে আপনাকে আমি পরিষ্কার বলছি, এখানে বৃহত্তর কিছু প্রকাশিত হয়ে যাওয়ার ভয় সিএম পাচ্ছিল। যেটা ঠিক রাজীব কুমারকে অ্যারেস্ট করলে সিবিআই, সারদার ফাইল লোপাট থেকে শুরু করে ডেলোতে কি মিটিংটা করেছিলেন তিনি, সবকিছু বেরিয়ে যেত। তাই হয়তো তিনি ছুটে গেলেন এবং আতঙ্কিত হয়ে গেলেন। তাই তো আমি তাই ভাবছিলাম এই ঘটনা শোনার পরে, সেই একটা বিখ্যাত আছে না যে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এ ঋণ। তো এই ঋণ মেটানো, প্রতীক জৈনের ঋণ মেটাতেই তিনি ছুটে গেছেন, রাজীব কুমারের ঋণ মেটাতেই তিনি ছুটে গিয়েছিলেন। তিনি তার পদের অবমাননা করে ক্ষমতার দম্ভে
তিনি আজকে যে নজির তৈরি করলেন, বাংলা আগামীতে বাংলার মানুষ তার পাপ বহন করবে। আপনি রাজীব কুমারের কথা বললেন, এবং এবারেও দেখা গেল প্রতীক জৈনকে বাঁচানোর জন্য তিনি তৎপর হয়েছেন, কিন্তু পার্থ চ্যাটার্জি যখন মন্ত্রী ছিলেন তখন তো তিনি যখন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন, তাকে বাঁচানোর জন্য তো এত তৎপরতা দেখা যায়নি মুখ্যমন্ত্রী। না, পার্থ যে টাকাটা মুখ্যমন্ত্রীকে না দিয়ে খাটের তলায় লুকিয়ে ফেলেছিলেন, আপনি তো লেনদেনটা করতে হবে, 75-25-এর ভাগটা তো আপনাকে দিতে হবে। আপনি দেবেন না, বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রাখবেন, তা তো ভাই আপনাকে ইয়ে করবে না। সে তো উড়িষ্যায় যখন তাপস পাল আর সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলবন্দি ছিল সিবিআই জেলে, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে গিয়েছিলেন, তাপস পাল পাশের সেলে ছিল, দেখা করেনি, কিন্তু সুদীপ বাবুর সাথে তিনি দেখা করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করবেন না করবেন সেটা সম্পূর্ণই তার কতগুলো পাবলিক ইন্টারেস্টের উপরে দাঁড়িয়ে থাকে, ভোট ডিভিডেন্ডের উপর দাঁড়িয়ে থাকে। অনুব্রত সম্পর্কে যতটা তিনি চিন্তাশীল, ততটা পার্থর সাথে কেন, পার্থ নিয়ে হবে না কেন? পার্থ তো ভোটটা তো তৈরি করে না, পার্থটা তো ভোট লুট করে না। পার্থবাবু মহাসচিব হতে পারে, পার্থবাবু তো 75-25-এর ভাগটা তার কাছে পাঠায়নি, বান্ধবীর কাছে তো লুকিয়ে ফেলেছিল, বুড়ি বুড়ি সোনা কিনেছিল, জমি কিনেছিল, অপা ঘপা করে বাড়ি বানিয়েছিল। তাই পার্থকে নিয়ে তিনি উদাসীন। ফেলো করি মাখো তেল, ফেলো, টাকা ফেলেছে অনুব্রত, টাকা ফেলেছে বালু, টাকা ফেলেছে মানিক, তাই তাদের পদ এখনো রয়ে গেছে জেলে গিয়েও। আর 7 দিনের মাথায় বেচারা পার্থ চুরি করার দায়ে কিক আউট হয়েছে, তার মুখটাও দেখতে চায় না মুখ্যমন্ত্রী। কারণ ওই যে সেই, তুমি আমায় টাকা দিলে আমি তোমায় বাঁচাবো, তুমি আমার ইন্টারেস্ট মেটালে তোমাকে আমি বাঁচাবো, সাফ কথা। প্রতীক এমন কিছু নিশ্চয়ই ইন্টারেস্ট মিটিয়েছে বিয়ন্ড ভোট কৌশলী, ঠিক আছে, মানে এই ভোট ম্যানেজমেন্টের বাইরে গিয়েও তিনি এমন কিছু তৃণমূলের বেনিফিট করিয়েছিলেন। তাই প্রতীক জৈন একজন প্রাইভেট কোম্পানির কর্ণধারকে নিয়ে মুখ্যমন্ত্রী তার সমস্ত সাংবিধানিক সীমা পরিসীমাকে উল্লঙ্ঘন করে চলে গেলেন, তাই তাছাড়া তো কিছু না। সংবাদ মাধ্যমে বারবার এই ছবি উঠে আসছে যে মমতা ব্যানার্জি একটা সবুজ রঙের ফাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তার কাছে একটা ইলেকট্রনিক ডিভাইস অবধি রয়েছে, তার কাছে হার্ড ডিস্ক রয়েছে, সেই ফাইলে নিশ্চয়ই এমন কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। অপরদিকে তিনি আবার এও দাবি করছেন যে দলের তথ্য হাতাতেই অমিত শাহের নির্দেশে এই ইডির হানা, মানে আমাদের তথ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। আমার প্রশ্নটা হচ্ছে, ইডি তথ্য নিতে চাইছে, নিয়ে যাবে, সব ঠিক আছে, আমি ফাইলটা দেখছিলাম, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে কিছু ফাইল, সবুজ রঙের ফাইল, মানে সবুজ লাল, এই ফাইলগুলো বাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আগামীতে অধ্যাপক গবেষকরা এটা নিয়েও গবেষণা করবে যে ডেলোর লাল ফাইলটা কোথায়, পেন ড্রাইভটা কোথায়। আজকে দেখলাম ইলেকট্রনিক গেজেটস অ্যান্ড ফিজিক্যাল গেজেটস মুখ্যমন্ত্রীর এসওবি গাড়ির পিছনে আছে, তার মধ্যে 2022-এর একটি ফাইল আছে। আমার প্রশ্নটা হচ্ছে, 26-এর তো ভোটের স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে 2022-এর ওই ফাইলটা কি ছিল? চাকরি চুরির প্যানেল, গরু চুরি, এই কয়লা চুরি, যে রুফিয়া ট্রানজাকশনটা ধরতে ছুটে এসছে কেন্দ্রীয় এজেন্সি, মানি টেলটা খোঁজার জন্য এসছে, সেই যে পুরনো ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ডস, ম্যাটেরিয়াল ট্রান্সফার, অর্থাৎ কান ধরে টানতে টানতে ইডি হঠাৎ করে দেখলো আইপ্যাক, যার সাথে তৃণমূলের ওতপ্রোত এক হরিহর আত্মা, তার যোগাযোগ আছে। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, এটা ডাল মে কুচ কালা না, মুখ্যমন্ত্রী ছুটে যাওয়াটা পুরো ডালটাই কালার উদাহরণ। তাই তিনি ছুটে গেছেন, পড়ি কি মরি, গেল 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 গেল, সব বুদ্ধি এবার গেল ভোটের মুখে, ঠিক আছে। ফলে আগামীতে দেখুন কি হয়, মামলাটা উঠেছে, কালকে হাইকোর্ট কি বলে, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, শুধু তিনিই নয়, তিনি তার সঙ্গে প্রতীক জৈনের বাড়িতে যাওয়ার সময় আইপিএস মনোজ ভার্মাকেও সেখানে নিয়ে গিয়েছিলেন। একজন আইপিএস অফিসার কি এরকম তদন্তের কাজে বাধা দিতে পারে? না, এ রাজ্যে সব পারে। এ রাজ্যে এই আমলাদের দিয়ে মুখ্যমন্ত্রী অনেক কাজ করিয়েছেন। আপনার বোধহয় মনে আছে, দুধে আইএস, ভালো মানুষ, বাংলার গর্ব, আলাপন বন্দ্যোপাধ্যায় কি করেছিল? রাজ্য সরকারের চাপে পড়ে গিয়ে তার সমস্ত যে ডিগনিটি, তার সমস্ত যে সার্ভিস রুল ব্রেক করে তিনি প্রধানমন্ত্রীর ডাকেও সাড়া দেননি, তার জন্য তাকে খেসারত দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বারবার অভিযোগ করতেন রাজীব কুমারকে কাজে লাগিয়ে বুদ্ধবাবু সকলের
ফোন ট্যাপ করছে। বা রাজীববাবু প্রচন্ড ইন্টেলেকচুয়াল, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন স্টুডেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ার টপ কয়েকজন তথ্য প্রযুক্তিবিদদের মধ্যে একজন। তাকে মধ্যবাবু বিরোধীদের ফোন ট্যাপ করতে ব্যবহার করতে বলে তিনি অভিযোগ করেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি এটার তদন্ত করবেন সেটাও তিনি বলেছিলেন। ক্ষমতায় আসার পরে বুদ্ধবাবুর দেখানো পথেই তিনি রাজীবকে কাজে লাগালেন। একের পর এক দুর্নীতি তথ্য প্রমাণ লোপাটে তিনি কাজে লাগালেন। ফোন ট্যাপ করার অভিযোগ বারবার বিরোধীরা করেন এই রাজীব বাবুর বিরুদ্ধে। বেআইনি ভাবে তাকে ডিজি বানালেন, করতে পারে না, ভারপ্রাপ্ত ডিজি এখন তিনি, সেই পদটাও চলে যাবে। কেন্দ্রীয় আইন অনুযায়ী তিনি এইভাবে বসতেই পারেন না, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। ফলে এই পুরো প্রক্রিয়ায় একটা জিনিস আমরা বুঝলাম যে এইভাবে কিন্তু রাজ্যে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন, মাথায় রাখতে হবে রাজীব বাবুও 256 নম্বর আর্টিকেলে এক্সিকিউটিভ এন্ড, তিনি একটি দলের মুখপাত্রের ভূমিকা নিতে পারেন না, তার ইন্টারেস্টে কাজ করতে পারেন না, তিনিও কিন্তু সেন্ট্রাল ক্যাডার। ফলে দেখুন, আগে ইতিমধ্যে বেশ কিছু আইএস আইপিএস দের খাড়া ঝুলছে। নাড্ডার কে 2020 সালে যে হামলা ডিসেম্বর মাসে, তার থেকে একাধিক আইএস আইপিএস দের নাম দিল্লিতে কিন্তু ফাইল বন্দি হয়েছে। এদের সার্ভিস ক্যারিয়ারটা ভয়ানকভাবে হ্যাম্পার হবে। আমি পরিষ্কার আপনাকে বলছি, এরা ক্যাডারদের চাকরি সিএম যাবে আসবে, তার দায়বদ্ধতার জায়গাটা নেই প্রায়। কিন্তু এই আমলাগুলো কিন্তু অনেক দিন থাকবে, রিটায়ার হবে, তাদের কাগজপত্র এমন জায়গায় না চলে যায়, আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই ট্যালেন্টেড সব আইপিএস আইএস বিডিও যে একটার পর একটা এসআইআর এ তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিচ্ছে, এদের ভবিষ্যৎ কিন্তু ভয়ানক অন্ধকার, কেরিয়ার শেষ হয়ে যাবে, এন্ড হবে কেরিয়ার। তাহলে আজকের এই যে ঘটনা আসন্ন নির্বাচনে কি কোনোরূপ প্রভাব ফেলতে পারে? দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বিরোধীরা এটাকে কতভাবে জনগণের কাছে পৌঁছে দেবে তার উপরে নির্ভর করবে বিরোধীদের সাকসেস। দুর্নীতি এই ধরনের ইস্যুগুলো শহরের কিছু ইন্টালেকচুয়াল মানুষের মধ্যে প্রভাব বিস্তার করলেও গ্রাম রাজনীতিটা অন্যরকম, সেখানে চাওয়া পাওয়া লেনদেনটা বড় একটা ফ্যাক্টর। সেই জায়গায় কিন্তু প্রধান বিরোধী বিজেপি এখনো পিছিয়ে, এখনো সাংগঠনিক স্তরে অনেক পিছিয়ে। তারপরে বিভিন্ন ধরনের জনমোহিনী প্রকল্পগুলো তারা ডিরেক্ট বেনিফিট হয় রাজ্য সরকারের দ্বারা, সেটাকে চালিত করে। সেন্ট্রালের বিভিন্ন স্কিম আছে, রাজ্য বিজেপির কোনো নেতাকে শুনেছেন গ্রামে গিয়ে এগুলো প্রচার করা, প্রধানমন্ত্রী এটা দেয়, ওটা দেয়, সেটা দেয়, তোমার রাজ্যে রেল প্রকল্প করছে, হ্যাঁ, বলে না কিন্তু। ফলে ভোটের জেতা হারাটা ইস্যুটা আলাদা, সংগঠন কার কত দৃঢ় তার উপরে, সংগঠনে মানুষের কাছে বিকল্প হিসাবে হাজির হওয়া শাসকের, এত কিছুর উপরে দাঁড়িয়েই ভোটে জেতা হারাটা হয়। আদারওয়াইজ শুধুমাত্র মুখে বললাম কেন্দ্রীয় এজেন্সিকে শক্তির উৎস করে নিয়ে, আর মানে হাইকোর্টের রায়কে সাজানো ডালি করে ভোটে জিতে যাব, এইভাবে ভোটে ক্ষমতায় আসা যায় না। ছেঁড়া ছাতায় গা ঢাকলে তুমি সূর্যের তাপ থেকে আর বৃষ্টির থেকে নিজেকে বাঁচাতে পারবে না। রাজ্য বিজেপি এই ছেঁড়া ছাতায় গা ঢাকতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, তাতে তারা ক্ষমতায় আসতে পারবে না। মানুষের কাছে যেতে হবে উত্তাল গণ আন্দোলন, আর তৃণমূলের এই দুর্নীতিগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের কাছে বিকল্পের বার্তা দেওয়া, এটাই হবে তার রসায়ন। তাছাড়া কিন্তু এই ইডি সিবিআই আসছে, মার খাচ্ছে, কেস হচ্ছে, মুখ্যমন্ত্রী ছিনিয়ে আনছে বেআইনিভাবে কাগজপত্র, এটার দ্বারা ভোট হয় না। একটু অন্য প্রসঙ্গে আসি, গতকাল আমরা দেখেছি ডিএ মামলায় যারা সরকারি কর্মচারী আছে তারা বকেয়া বেতন সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে এবং ভোটের আগে তারা রীতিমতন আন্দোলন করছে, তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। না, মানে একটা সরকার চলছে রাজ্যে, যে সরকার তাদের সাফল্যের মূল কাণ্ডারি সরকারি কর্মচারী। একটি সরকার তো তার রাজকর্মচারীদের দিয়েই চলে। এই যে লক্ষ্মী ভান্ডার, মদন মিত্র কি লক্ষ্মী ভান্ডার দিতে যায় বাড়ি বাড়ি? ফিরহাদ হাকিম কি মানে ওই কি বলে মা ক্যান্টিন চালাতে আসে? কিংবা সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, এই যে সাইকেল দেওয়া, এই যে ল্যাপটপ দেওয়া, সরকারের যে এই যে বিভিন্ন ধরনের, মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন আমার 90টার উপরে সরকারি প্রকল্প, এবং অতি অবশ্যই মেনে নিলাম সেটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত, কন্যাশ্রী, রূপশ্রী, অমুকশ্রী, হতশ্রী সব আছে, সেগুলো বাড়ি বাড়ি কার কাছে, উপভোক্তাদের কাছে কে পৌঁছে দেয়? সরকারি কর্মচারী তো, তাই তো? অভিষেক ব্যানার্জি যায়,
ফলে এই প্রকল্পগুলো জনগণের কাছে পৌঁছে যে সরকারের সাফল্যকে ধরে রেখেছে রাজকর্মচারীরা, তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করে, ডাকাত, চোর। তাহলে সেই সরকারের যে সরকার তার লোকদেরকে গালাগালি করে, তার লোককে, তাদের লোকের টাকা, ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে হারাতে চলে যায়, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীর কোথাও নেই নজির। তাহলে তার সম্পর্কে কি করা যেতে পারে? আজকে বুঝুন, ক্ষমতায় আসার আগে তিনি বারবার বলতেন 12-13% মাত্র ডিউ, তখন বামফ্রন্ট ডিউ রেখেছে, দিতে পারছে না, দিচ্ছে অল্প অল্প করে দিচ্ছে, দিতে পারছে না বললে ভুল হবে, দিচ্ছে। তখন মুখ্যমন্ত্রী কি বলেছিল 9 সাল, যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, বামফ্রন্টের উদ্দেশ্যে। তাহলে এই সরকার তো ডিএই দেয় না, বলে ডিএ নাকি অধিকার নয়, একের পর এক। অথচ যারা পলিসি মেকার, বড় বড় অফিসার, তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে রাজ্যে, ডিভাইড অ্যান্ড রুল। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় আধিকারিকদের অফিসে চা পান, আত্মীয় স্বজনদের এন্টারটেন করার জন্য চা খরচা বাবদ মাসে 10,000 টাকা দেয়, স্যামচুয়ান লিভস অ্যালাউন্স। এ সরকার লকডাউনের সময় যখন মানুষ খেতে পারছে না, তখন রুল জারি করে, অর্ডার জারি করে, ডিক্লিয়ার করে বলে দিলেন যে আমরা রাজ্যের বড় বড় আধিকারিক আমলাদের 34,000 টাকা করে মাসে দেব, কেন্দ্রের 3.5 গুণ বেশি। কারণ এদেরকে হাতে রাখতে হবে, এই মনোজ বর্মাদের হাতে রাখতে হবে। আর এই যারা সাধারণ কর্মী, আমাদের রাজ্যের কর্মচারী অন্য রাজ্যে যখন এ রাজ্যের হয়ে কাজ করতে যায়, বঙ্গভবনে যে এ রাজ্যের কর্মচারীরা যারা ইয়ে করে, তারা ওখানকার কেন্দ্রীয় হারে বেতন পায়, একই কর্মচারী। এটা নিয়ে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রশ্ন উত্তর দিতে পারেনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। একটা সরকার তার রাজকর্মচারীদের বেতন দেয় না, রাজকর্মচারীদের ন্যায্য পাওনার থেকে বিমুখ করে, সেটা শুধু জাতীয় আইন বিরোধী নয়, আন্তর্জাতিক আইন বিরোধী, সরাসরি ইউনেস্কোর শ্রম আইনকে বিরোধ করে, ভায়োলেট করে। এই রাজ্যের ক্ষমতায় থাকার সরকারের অধিকারই নেই, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি। আগামীতেই আন্দোলন কোন লেভেলে যায় দেখুন। দ্বিতীয়, সুপ্রিম কোর্টে শুধুমাত্র খালি এইটার শেষ আছে, ভার্ডিক্ট, রায়দান আটকে আছে। আজ না হোক কাল রায়দানটা হবে। আমি বলছি খড়কুটোর মতো সরকার উড়ে যাবে। যদিও এই সরকার সুপ্রিম কোর্টকেও মানে না, সুপ্রিম কোর্টের অর্ডার দিলেও আদৌ মানবে কিনা জানি না। ইতিমধ্যে তো খালি ঋণ নিচ্ছে আর ঘি খাচ্ছে, ঋণ নিচ্ছে ঘি খাচ্ছে। কালকে একটা প্রকাশিত খবর দেখলাম, চমকে গেলাম। পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মালেই নাকি প্রায় 1 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মায়। এই ঋণটা এই রাজ্যের কর্মচারী সাধারণ মানুষকেই চোকাতে হবে, কেউ চোকাবে না, সাধারণ মানুষই দেবে এই ঋণটা। মমতা চলে যাবে, ঋণ নিয়ে ঘি খেয়ে চলে যাবে, তার নেতারা কোটি কোটি টাকার মালিক হবে, টাকার বিছনায় ঘুমোবে, মরবে সাধারণ মানুষ, এই নবজাতকরা যারা আসছে তারাই ঋণটা শোধ করবে। ঠিক আছে? ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, এ সরকারের পদে থাকার অধিকার নেই। যে সরকার তার সাফল্যের মূল কাণ্ডারি সরকারি কর্মচারীদের ঘৃণা করে, কুকুর বলে, ডাকাত বলে। অন্তত মমতা ব্যানার্জি তো এটা মুখে আনার জায়গায় নেই। তিনি বিরোধী থাকাকালীন বারবার বলেছিল ডিএ কেন্দ্রীয় হারে দিতে হবে তৎকালীন সরকারকে। আজ তিনি চোখ উল্টে দিলেন, সমস্ত কথা ডিনাই করে বললেন ডিএ দেওয়া যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন কথা। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে কেন? কপিল সিবল যায় না কেন শুনানিতে? এটা একটা পলিসি, যত লেন্দিয়ার করা যায়। তারপর ভোটে হেরে গেলে হেরে গেল, হেরে গিয়ে পরে আবার একটা মিথ্যে কথা বলবে বিরোধী আসনে বসে, আমরা দেব। ফলে দায়বদ্ধতার প্রশ্নে মমতা ব্যানার্জি সরকার না গুড গভর্নেন্স দিতে পেরেছে, না একটা স্বচ্ছ ভাবমূর্তির প্রশাসন দিতে পেরেছে। টোটালটাই একটা সার্কাস চলছে, সরকার নয়। তৃণমূল একটা সার্কাসের নামান্তর হয়ে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা সেদিনই কাটবে, রাজকর্মচারীরা সেদিনই হাসি হাসবে যেদিন এই সরকারকে উৎখাত করতে পারবে সমূলে। একজন সংখ্যালঘু আশাকর্মী কালকে স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী যদি আমাদের না দেখেন তাহলে আমরা 85,000 আশাকর্মী ওনাকে দেখবো না। বইয়েই গেছে, ভোটই দিতে দেয় না। মুখ্যমন্ত্রী জানে ওদের ভোট দিতেই দেবো না, গিয়ে দেখবেন ভোট হয়ে গেছে। মাস্টারমশাই বাড়ি যান, আপনি কিছু দেখেননি, যান। মুখ্যমন্ত্রী জানে তো আশা কর্মী, নিরাশা কর্মী, হতাশা কর্মী সবাই তো এখানকার তাই ক্যাটাগরি। ওরা আশা কর্মী, আসা জায়গায় লোকের মনে নিজেদের হতাশায় ভোগে তারা। কাল দেখছিলাম ট্রেন ভরে ভরে নর্থ বেঙ্গল থেকে এসেছে, তারা যাচ্ছে জেনারেল এই ঠান্ডার মধ্যে একটা কাপড় পরে এসছে। জিজ্ঞাসা করলাম, বলে কয়েক মাস বেতন হয় না, বেতন দেয় তো কম দেয়।
অথচ রাজ্য সরকারের ভুরিভোজের কিন্তু অভাব নেই। এই মেলা সেই মেলা, ওই খেলা সেই খেলা। মুখ্যমন্ত্রী এই যে দিলাম ক্লাবকে, কত দিলাম, 1,10,000, যেন নিজের পৈতৃক সম্পত্তি দিচ্ছে, মুখে বাজে কথা আসে। এই যে একটার পর একটা মেলা খেলায় মৎস্যভোজ করছে, সাধারণ গরিব মানুষগুলো কথা ভাবে না, মিথ্যে কথা বলে আশা কর্মীদের মোবাইল দিয়েছে। ওরে কে বলেছে? ওটা সেন্ট্রাল স্কিম, লুকিয়ে রেখেছিল টাকাটা, এখন নিজের নামে চালাচ্ছে। ঠিক আছে? ফলে এ সরকার ক্ষমতায় থাকলে কোনো আশা কর্মী কেন, কোনো যুবক যুবতীরও কোনো আশার উদ্বেগ হবে না। সব হতাশা নিরাশায় বেশি বলবেন না। যান চপ মুড়ির শিল্প করুন, ঘুগনি বানিয়ে দেন, বউ ঘুগনি বানাবে, বিয়ে করেননি বিয়ে করুন, বউকে দিয়ে ঘুগনি বানাবেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে সে রাজ্যে আপনি কি আসার কথা বলছেন? ঠিক আছে, যে রাজ্যটা শিল্পায়নের নামে হতাশা, চাকরির নামে হতাশা, প্রশাসনের নামে হতাশা, বালু বজরি থেকে শুরু করে সবকিছুর মুক্তাঞ্চল এখানে সিন্ডিকেট। জলপাইগুড়িতে টাটার কারখানা, ব্যাপক ভাঙচুর, সিন্ডিকেট ধমকি দিয়েছে টাটার কারখানার কর্ণধার ওখানে যে উঠিয়ে দেবো, চলে যাবো অন্য রাজ্যে। বই গেছে তৃণমূলের, ও চলে গেলে ওই জমিটার মধ্যে ফ্ল্যাট হবে, বাড়ি হবে। এটা তো মুখ্যমন্ত্রী। সো এগুলো নয় কথা। কথা হচ্ছে আপনি এই রাজ্যটায় এমন একটা সিন্ডিকেট তৈরি করেছেন যার থেকে হয়তো আমাদের মুক্তি তখনই হবে আপনি চলে গেলে। বাস এটাই শেষ কথা। অসংখ্য ধন্যবাদ।